প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনমুখী অর্থনীতি, সংকট না সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের সাথে জুমে সংযুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম হোসেন। খন্দকার মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই যে বিষয় নিয়ে, সেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমাদের এই অর্থনীতি কোন পথে যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের 1 বছরেরও বেশি সময় গড়িয়েছে। এরই মধ্যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেটি নিয়ে নানানমুখী আলোচনা রয়েছে। বিশেষ করে উদ্যোক্তারা দেশের, তারা দুশ্চিন্তার কথা বেশ জোরে সোরে বলছেন, স্থবিরতার কথা বলছেন, গতিহীনতার কথা বলছেন অর্থনীতিতে। এবং এই অর্থনৈতিক তাদের যে কর্মকাণ্ড, সেখানটাতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তারা সরকার প্রধানের সাক্ষাৎ পাচ্ছেন না বলেও বিভিন্ন জায়গায় অভিযোগের সুরে কথা বলছেন। তারা এখন রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সাথেও এই অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা তাদের দৃষ্টিতে রয়েছে, সেটিকে নিয়ে নানান কথাবার্তা বলা শুরু করেছে। এবং এই যে নির্বাচন আসছে, একটি নির্বাচনের দিনক্ষণ একেবারে সম্পূর্ণ স্পষ্টভাবে ঘোষণা না হলেও একটি রূপরেখা নির্বাচন কবে হতে পারে সেটি অন্তর্বর্তী সরকারের প্রধানের পক্ষ থেকে, এমনকি নির্বাচন কমিশনও বলে দিয়েছে। এবং সেটিকে ঘিরেই এখন একটা উৎসবের আমেজ রয়েছে, নানান বিতর্ক, তার মধ্যেও উৎসবের একটি আমেজ কিন্তু আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও যে অর্থনীতি কোন অবস্থায় আছে, বাস্তবে অর্থনীতি সঠিক পথে আছে না কোথাও ভ্রান্ত পথে বাঁক নিচ্ছে, সেসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই ডক্টর AK এনামুল হক আপনাকে দিয়ে। আসলে এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের 1 বছর হয়ে গেছে এবং একটি নির্বাচনের কথাবার্তা চলছে, যদিও নানান টানাপোড়েন আমরা এখনও দেখতে পাচ্ছি, তারপরও মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য। কিন্তু অর্থনৈতিকটি যেভাবে মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের কাছে, সেই প্রত্যাশা তাদের পূরণ হয় নাই অনেকে মনে করছেন। আসলে একটি অন্তর্বর্তী সরকারের কাছে কি ধরনের প্রত্যাশা থাকতে পারে, নাকি যারা বেশি প্রত্যাশার কথা বলছে বা হতাশা ব্যক্ত করছে, তারা কি বেশি প্রত্যাশা করে ফেলছে কিনা এবং সঠিক জায়গায় অর্থনীতি এগোচ্ছে কিনা, আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এইভাবে আমি দেখি যে আসলে প্রত্যাশা সবার একটু বেশি ছিল এই কারণে যে আমরা সবাই ভাবছি এই সরকার অনেক কিছু করে ফেলবে, হয়তো বা এটা ডক্টর ইউনূসের জন্য, মানে ওনার মতো মানুষ এখানে আসছেন, সবাই ভাবছে যে আমরা অনেক কিছু করে ফেলবো। কিন্তু সরকার অল্প দিনে খুব বেশি করা খুব ডিফিকাল্ট। আমাদের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা একটা ছিল অনেক দিন রাজনীতি বিবর্জন একরকম ছিল, যেখানে পলিটিক্সটা ছিল বাট নির্বাচন ছিল না। আরেকটা ছিল যেটা সমাজের ইকোনমিক গ্রোথ ছিল কিন্তু জব ছিল না। আরেকটা ছিল করাপশন, দুর্নীতি। সুতরাং আমি এই 3 ভাবে দেখি। এই 3টার মধ্যে যদি পরিবর্তন আনতে পারে তাহলেই একমাত্র আমি মনে করি আসে। এর মধ্যে যদি গতির কথা বলেন, এটা খুব ন্যাচারাল, গতি কিছুটা কমবে অন্তর্বর্তী সরকারের সময়। কিন্তু ইলেকশন এখন আপনি যেটা বললেন উৎসবের আমেজ, সেটা সত্য এই সেন্সে যে এখন রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে ইলেকশনের জন্য। কিন্তু সব নির্ভর করবে ইলেকশনটা কত সুন্দর স্বস্তির মাধ্যমে হবে। কারণ ইলেকশন আলটিমেটলি কি দেবে, দেশকে এক ধরনের আনসার্টেনিটি থেকে মুক্ত করবে, যে না আমরা এখন পারি এবং এই হচ্ছে আমাদের সিস্টেম। দায়বদ্ধতা আনবে রাজনীতিবিদদের মধ্যে, যে আমি যখন বলবো এক ধরনের কি বলা যাবে, এক ধরনের বলবো যে আমি এটা করব, তাহলে সেটা ওনাকে করতে হবে। এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থা যদি প্রবর্তন হয় তাহলে মানুষের একটা আশা পূরণ হবে। তাহলে এটা অনেকটা পরের ব্যাপার। দ্বিতীয় যেটা ছিল করাপশনের ব্যাপারে, করাপশনের নানা দিক ছিল।
এবং সেই দিকগুলোর দিকে তাকিয়ে দেখলে করাপশনের উপরে মেজর পরিবর্তন হয় নাই, হয়তোবা মানুষ বদলে গেছে। এই সেন্সে মানুষ বদলে গেছে যে হ্যাঁ, আগে করাপশনের মধ্যে রাজনীতিবিদরা জড়িত ছিল, এখন অন্য কেউ এসে গেছে। কারণ অন অ্যাভারেজ করাপশন কিন্তু খুব একটা পরিবর্তন হয় নাই, আমার যেটা ব্যক্তিগত ধারণা বলছি। তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সমাজে ইনভেস্টমেন্ট আসা, যেটা আপনি অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট। এটা চট করে আসবে না, কারণ ইকোনমিক একটা গতি ছিল। হঠাৎ করে যখন রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন নতুন করে রিঅর্গানাইজেশনের ব্যাপার প্রশ্নটা আসবে। নির্বাচনের পরে সেই রিঅর্গানাইজেশনটার দিক নির্দেশনা নির্বাচন দেবে কিনা। রাজনীতিবিদরা যদি নির্বাচনের পরেও কনফ্লিক্টে থাকে তাহলে সেটা সহজে আসবে না। যদি আমরা বুঝতে পারি যে না, এক ধরনের নিয়মানুবর্তিতা, নিয়ম নীতির মাধ্যমে দেশ চলে, যদি আমার জুডিশিয়ারি ফ্রি অ্যান্ড ফেয়ার বিচার করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আস্থা ফিরবে। আর আস্থা ফিরলেই কর্মযোগ্য বাড়বে। সুতরাং ইকোনমিতে এই লিঙ্কেজগুলো বোঝা উচিত। শুধু নির্বাচন নট এনাফ না। সেক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের কথা আপনি বলছিলেন যে মানুষের প্রত্যাশাটা একটু বেশি ছিল, কিন্তু স্বাভাবিকভাবে অর্থনীতিকে একটি সঠিক ধারায় ফিরিয়ে আনবার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পেরেছে অন্তর্বর্তী সরকার? অনেক, একেবারে জিরো বলবো না, কিন্তু যতটা আপনি আশা করছেন ততটা সম্ভব না। আগেই বলছি যে ধরেন আমাদের অনেক ইনভেস্টমেন্ট প্যাকেজ ছিল, সরকার এসে বলছে যে দেখেন অনেকগুলো দুর্নীতি ছিল, অনেক প্রজেক্ট কি বলা যাবে অতিরিক্ত ব্যয় হচ্ছিল, এগুলো বন্ধ করে দিচ্ছে। সুতরাং আপনি টাকার সরবরাহ, ইনভেস্টমেন্টের ডিমান্ড কমে গেল ইকোনমিতে, সুতরাং সেটা হচ্ছে, কিন্তু এটা করেছে। দ্বিতীয় জিনিসটা যেটা আপনি আশা করছেন সেটা হচ্ছে করাপশনটা কমানো, সেটার জন্য স্থবিরতা বেড়ে গেছে। এই সেন্সে এটাতে যত চাপ দিচ্ছে যারা করাপ্ট তারা বসে আছে, এই যে প্রবলেমটা, এবং এই জন্য দুর্নীতি দমন কমিশনকে বেগবান করা হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু যেগুলো লিগ্যাল প্রসেস টাইম কনজিউমিং, এটার ফলাফল আপনি 6 মাস 1 বছরে দেখবেন না। আর কোনো কোনো ক্ষেত্রে সরকার নিজেও আমার ধারণা একটু দ্বিধাগ্রস্ত যে এতটুকু করব কি না। আপনি দেখেন ইভেন ব্যাংকিং ব্যবস্থাতে যে ধরনের শক্তি নিয়ে গভর্নমেন্ট নেমেছিল, এখন কিন্তু এতটা শক্তি নাই। এই সেন্সে গভর্নমেন্ট ঋণ খেলাপির অনেক রুল বদলে ফেলছে, এই জন্য বদলে ফেলছে, তা না হলে ইকোনমি এগোচ্ছে না। সুতরাং সেই দিকগুলো চিন্তা করতে হবে যে আমরা আশা করছি, আর ইকোনমি এত কমপ্লেক্স, এটাকে একজন কথা দিয়ে হবে না, এইটাকে চিন্তা করতে হবে। আর তৃতীয় যে জিনিসটা আমি বুঝি সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট। আন্তর্জাতিক প্রেক্ষাপটও দেশের মধ্যে প্রচণ্ড প্রভাব ফেলে। আমরা আমাদের বিজনেসের যেভাবে চিন্তা করেন, আমাদের ইম্পোর্টের একটা মেজর পার্টনার ভারত, চায়না। এখন আপনি হঠাৎ করে ভারতকে বদলিয়ে অন্য কাউকে এনে আপনি ইকোনমি আগাতে পারবেন না, কারণ আমরা যখন ইম্পোর্ট করি, আমরা কার কাছ থেকে ইম্পোর্ট করি? যেখানে সবচেয়ে সস্তা পাই। কোথায় আমরা সস্তা পাচ্ছিলাম? চীন এবং ভারতে। এখন আপনি বলছেন যে না, আমি ভারতের সাথে আমার সম্পর্কটা অতটা, শুধু সস্তা নয়, এখানটাতে পরিবহন কত দ্রুত সব মিলানো। ওইটা সস্তা বলতে আপনার কস্টিংটা সেইভাবে সস্তা বলছি। এখন আপনি যদি হঠাৎ করে রিপ্লেস করতে চান, ইট টেক্স টাইম। একটা পুরো ইকোসিস্টেম তৈরি হয়েছিল। সুতরাং সেই দিক থেকে চিন্তা করে আমি মনে করি যে সবাই বসে আছে ইলেকশনের জন্য, এই কারণে যে পরবর্তী সরকার কোন দিকে যায়, কোন ধরনের চিন্তা আসে, সেটার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ ডক্টর এনামুল হক। আমরা আবার আসবো আপনার কাছে। একটু যেতে চাই খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে। এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে এবং একটি নির্বাচনকে সামনে রেখেই এই সরকার অনেকগুলো কাজ করেছে, বা সরকার কিভাবে নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করতে পারা যায় সেই প্রচেষ্টার কথা আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা শুনছি। কিন্তু ব্যবসায়ী উদ্যোক্তাদের পক্ষ থেকে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা রকম দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় বিভিন্ন পর্যায়ে তারা প্রকাশ করছেন। কারণটা কি? আপনার বিশ্লেষণ কি এই বিষয়ে? প্রথমত, অন্তর্বর্তী সরকার যদি শুরু থেকেই জানাতেন যে তার সরকারটি একটি নির্বাচনমুখী সরকার, তাহলে অনেক ভালো হতো। কিন্তু তা না করে সরকার শুরুতেই জানিয়েছেন যে তারা অনেক বড় সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য এসছেন, এবং পরবর্তীতে যখন দেখা গিয়েছে যে তারা সংস্কারের উদ্যোগগুলো নিয়ে খুব বেশি এগুতে পারছেন না,
তখন সকলের ভিতরেই, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের ভিতরে এক ধরনের দ্বিধা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং সেটা ব্যবসায়ীদের কর্মকাণ্ডের ভিতরেও সেটা প্রতিফলিত হয়েছে, এবং পরবর্তীকালে সেটা আমরা এখন সামগ্রিকভাবে অর্থনীতির ক্ষেত্রে যে ধরনের প্রবৃদ্ধি প্রত্যাশা থাকে সেই প্রবৃদ্ধির তুলনামূলকভাবে আমরা পিছিয়ে রয়েছি। আমি এই কথাটি এ কারণে বললাম যে এমন কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি একটু আগে ডক্টর এনামুল হক ভাই বলছিলেন, যে আপনি আপনার বাণিজ্যের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের সঙ্গে কিছু নীতিগত সিদ্ধান্ত নিলেন, এবং সেটার হয়তো যৌক্তিক অযৌক্তিকতার বিষয়টা থাকতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকার হিসেবে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নেওয়াটি আপনার ঠিক হয়েছে কিনা, এবং তার একটা রিপারকাশনস পরবর্তীকালে আমাদের বাণিজ্যে পড়ছে কিনা উভয় দেশের ভিতরে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক এখানে, যেটা মনে রাখা উচিত ছিল। তবে এটা ঠিক যে আগের সরকার যেভাবে অর্থনীতি ভেঙে চুরে দিয়ে গিয়েছিল বা যে ধরনের তলানির জায়গায় গিয়েছিল, তাতে এই সরকারের প্রথম কাজটি ছিল আসলে এই তলানি থেকে ঘুরে দাঁড়ানো। আমার ধারণা যে ঘুরে দাঁড়ানোর কাজটি সরকার বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছেন, কিন্তু এখনো সেটি আগের স্বাভাবিক পরিস্থিতির পর্যায়ে এখনো এসে পৌঁছতে পারেনি। আগের বলতে কোন সময়কার কথা বলছেন? আগের স্বাভাবিক পরিস্থিতি বলতে আমি আগের স্বাভাবিক সময় বলতে চাচ্ছি যে পূর্ববর্তী সরকার যে জায়গাটিতে, সেটাকে দুর্নীতিযুক্তই বলি অথবা করাপশন ওরিয়েন্টেড একটা অর্থনীতি বলি, কিন্তু অর্থনীতির একটা গতি ছিল, কিন্তু সেটার ভিতর প্রচুর পরিমাণে সমস্যা ছিল, এবং সেই জায়গা থেকেই এই আন্দোলন এবং পরিবর্তন। কিন্তু আমি বলছি যে ওই প্রবৃত্তির ধারাটিতে এখন আসলে পুরোপুরি ফেরত যাওয়া যায়নি। তার কারণ হলো যে সব জায়গাগুলোতেই যেহেতু দুর্নীতিকে কন্ট্রোল করতে হয়েছে, অতি মূল্যায়িত প্রকল্পগুলোকে হ্রাস করতে হয়েছে, সরকারি ব্যয়কে সংকোচন করতে হয়েছে, এইগুলোর কারণে অর্থনীতির যে প্রবৃদ্ধি যেভাবে হয় সেই প্রবৃদ্ধির গতিটি আসলে সেভাবে হয়নি। উপরন্তু ব্যবসায়ীদের দিক থেকেও পুরোপুরি আসলে আশ্বস্ত করতে পারেননি তারা, কেননা আপনি খেয়াল করবেন যে শুরুতে কিন্তু অন্তর্বর্তী সরকারের ভিতরে ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন না, এবং পরবর্তীকালে আমরা এখানে একজন ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত হতে দেখেছি। কিন্তু এর পরেও যেটি হয় যে সরকার তার অবস্থানটি যেহেতু পরিষ্কার করতে পারেননি যে তিনি নির্বাচনকেই তার প্রথম প্রাধিকার, এটি যেহেতু নিশ্চয়তা নিশ্চিত করতে পারেনি, ফলে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু অনিশ্চয়তা ছিল। আমি সরকারি যে শুরুতে আরেকটি জায়গায় তারা যে কতদিনের জন্য এসছেন, কতদিন থাকবেন, কতদিন পরে নির্বাচন দেবেন, সেরকম কোনো ঘোষণা সেখানে ছিল না। এবং সেটা এই কারণেই যে সরকার আসলে মনে করেছেন যে শুধু নির্বাচন তাদের প্রাধিকার নয়, যেটি তারা বলেছেন যে বিচার এবং সংস্কারও তাদের গুরুত্বপূর্ণ প্রাধিকার। তো সেইটি করতে গিয়ে যেটা হয়েছে যে নির্বাচনের বিষয়টি আসলে শুরুর দিকে গতি পায়নি। আমি মনে করি যে এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে তাতে সরকারের সমস্ত ধরনের কনসেন্ট্রেশনটি এখন নির্বাচনমুখী হওয়া উচিত, এবং যাতে একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ বা ইনক্লুসিভ একটা নির্বাচন যাতে হতে পারে, সেই জায়গাটিতে এখন সমস্ত ফোকাসটি রাখা উচিত। এবং সেই ধরনের একটা নির্বাচন করতে গেলে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি দাঁড়াবে সেটি হলো নির্বাচনে যে টাকার ব্যবহার হয়, সেটি এই ধরনের একটা টাকার ব্যবহার এই সরকার কিভাবে ঠেকাবেন অথবা নির্বাচন কমিশন কিভাবে ঠেকাবে, এই জিনিসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ আগামী নির্বাচনে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, অর্থ অনেক বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই নির্বাচনের রেজাল্টের ক্ষেত্রে। ধন্যবাদ জনাব, কিভাবে থামাবেন সেটি খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব গোলাম মোয়াজ্জেম। আমরা আবার আসবো আপনার সাথে আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আলোচনার বিষয় নির্বাচনমুখী অর্থনীতি, সংকট না সম্ভাবনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান, যেটিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা BIDS, সেই BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা আপনাদের দুজনকে আবার স্বাগত জানিয়ে আলোচনায় ফিরছি। আলোচনায় ফিরতে চাই জনাব AK এনামুল হক, আপনাকে দিয়ে। ডক্টর গোলাম মোয়াজ্জেম বলছিলেন যে নির্বাচনের আগে একটি টাকার খেলা আসে বা টাকার প্রবাহটা বাড়ে, এবং
ইলেকশন মানেই হলো অনেক টাকার সম্পৃক্ততা, সেখানটাতে আমরা ইতোপূর্বে যা দেখেছি, এবারও যে সেখান থেকে কতখানি বেরিয়ে আসা যাবে সেটি দেখবার বিষয়। কিন্তু এই যে যদি টাকা প্রবাহ বেড়ে যায় নির্বাচন এলে, সেটাকে দিয়ে কি দেশের অর্থনীতিতে গতি সঞ্চারের কোনো লক্ষণ থাকে, নাকি অন্য কোনো ইঙ্গিত বহন করে? মানে যখনই আপনি টাকা ছাড়বেন যেভাবেই হোক, এটা মানুষ খরচ করবে কোথাও না কোথাও। মানুষ যখন কোথাও খরচ করবে তখন আপনি কি পাবেন, যে এটা আরেকজনের ইনকাম হিসাবে। সুতরাং এটা একটা দিক। আরেকটা দিক যেটা ডক্টর মোয়াজ্জেম বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে টাকার খেলাতে ইলেকশনটা, নির্বাচনটা যেন নষ্ট না হয়, এই কারণে কেউ যেন ভোট কিনতে না পারে। সো সেই প্রশ্নটা ভিন্ন প্রশ্ন। বাট আপনি যদি বলেন নির্বাচনমুখী অর্থনীতিতে খরচ বাড়বে, খরচ এটা সরকারও যদি খরচ করে বাড়বে, এটা ব্যক্তিগতভাবে যারা নির্বাচন করবেন তাদেরও এক্সপেন্ডিচার, টাকার হাত বদলটা বেড়ে যাবে। টাকার হাত বদল হলে এটার ইকোনমিতে কিছু ইম্প্যাক্ট দেবে, তো ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, এটা পরিষ্কার। কিন্তু এই বাড়াটা হচ্ছে সাময়িক, কারণ যখনই আপনি আবার নির্বাচন শেষ হবে এই অ্যাক্টিভিটি কমে যাবে। সুতরাং এটা দিয়ে যে আপনি একেবারে ইকোনমিকে চেঞ্জ করতে পারবেন, এটা আশা করাটা ঠিক হবে না। ইম্পর্টেন্ট হচ্ছে এই পরিবর্তনের ফলে নতুন সরকার আসার পরে আমরা এটা বলতে পারি কিনা যে এখন আমি নির্দ্বিধায় দেশে বিনিয়োগ করতে পারবো। মানে আমরা যদি বলি যে এক্সিস্টিং বিজনেসকে একটু বড় করা, এটা হয়তো এই সময়ে কিছুটা হবে, এবং এটা অনেকভাবেই হবে, যেহেতু টাকা বাজারে ছাড়বে, অতএব কি যেই ছাড়ুক এইটা হবে। সুতরাং এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস যেটা হবে, এর সাথে একটু ইনফ্লেশনারি প্রেশার আসবে ইকোনমিতে, দেখবেন মূল্যস্ফীতি আর একটু বাড়বে, উস্কে দেবে। তবে একটা জিনিস আছে যেটা বোঝা উচিত, সেটা হচ্ছে এটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে। ফেব্রুয়ারি মাসে সাধারণভাবে মূল্যস্ফীতি সবচেয়ে কম থাকে। এবারে শুধু একটা পার্থক্য হচ্ছে, যেহেতু রমজান আসতেছে, সুতরাং এখানে একটা ইনিশিয়াল মূল্যস্ফীতির প্রেশার থাকবে, তার সাথে আপনি নির্বাচন যোগ করছেন। তবে তারপরেও আমার ধারণা, যেহেতু শীতকালে মূল্যস্ফীতি সবচেয়ে কম থাকে, সেজন্য সিগনিফিক্যান্ট রাইজ এখনকার মতো, যেটা এখন অনেক হাই, এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই সেন্সে যে ওই সময় হয়তো অনেক কম হতো, তার চেয়ে এরকমই থাকবে। সো এইভাবে আমি চিন্তা করি। বাট এটা দ্বারা যে ইকোনমির স্ট্রাকচারাল চেঞ্জ হবে, এটা আশা করা যাবে না। এই জন্যই মূল ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচনটাকে নিরপেক্ষ রাখা, নির্বাচনটাকে এমনভাবে রাখা যাতে মানুষের বিশ্বাস স্থাপন হয়। এবং এই নির্বাচন দেওয়ার পরে অনেক সময় কিন্তু নির্বাচনের মাধ্যমেই স্বৈরশাসন আসে। সুতরাং মাথায় রাখতে হবে, যে সরকার আমরা পাবো, যারাই সরকার গঠন করেন, তারা গণতান্ত্রিক সরকার কিনা, তাদের মূল্যবোধ গণতান্ত্রিক কিনা, তারা এভাবে চিন্তা করেন না যেন যে আমি সারা জীবন থেকে যাব, আমার পরে আরেকজন আসবে। এবং এই চিন্তা করে যদি জবাবদিহিতার দিকটা পরিষ্কার হয়, তাহলে আমি যেটা মনে করি বাংলাদেশের মতো ইকোনমিতে বিনিয়োগ আরও অনেক বাড়বে। এটা সম্ভাবনার দেশ, বাট এই সম্ভাবনা জবাবদিহিতা এবং সরকারের কার্যক্রমের উপর নির্ভর করবে। না, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক যারা আছেন, নির্বাচনমুখী বা নির্বাচনের জন্য যারা এখনই তৎপরতা শুরু করেছেন, তো সেই রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা আছে কি কোনো? তাদের দায়বদ্ধতা আছে, কারণ তারা যদি এটা না করেন তাহলে বিপদ হবে। তবে এর অর্থ এই না যে তারা ক্ষমতা একদল যাওয়ার পরে যদি মনে করে যে আমাকে কে সরাবে। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ার দ্য চ্যালেঞ্জেস। কারণ আমাদের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, সরকার বদল হওয়ার পরে সব তো গণতান্ত্রিক সরকার, 91 থেকে আমরা মোটামুটিভাবে গণতান্ত্রিক সরকার দেখছি। এই যে সরকারের পরিবর্তন, মনোভাবের পরিবর্তন, এটা এক ধরনের কি বলা যাবে, এটা রাজনৈতিক জবাবদিহিতার অভাব। এবং আমাদের দেশে এটা এখন আমরা পরিষ্কার করতে পারি নাই। আমাদের বিভিন্ন সংসদীয় কমিটি ঠিকমতো কাজ করে নাই, এই সেন্সে কাজ করে নাই, যারা সরকারকে বাধ্য করে নাই জবাব দিতে। সুতরাং এখন যদি আমি বলি সরকারের চিন্তা করা উচিত, ইভেন ফিলিপিন হ্যাজ মুভড। যদি ভালো করে তাকিয়ে দেখেন, ফিলিপিনের মতো করাপ্ট কান্ট্রি, এটা কিন্তু এক সময় মার্কোসের সময়ে রিমেম্বার প্রচণ্ড করাপ্ট কান্ট্রি, সেখান থেকে তারা মুভ করে চলে আসছে। এটা ইম্পসিবল না, বাট এটা নির্ভর করবে আমাদের সমাজে যারা ইলেক্টেড হবে, যাদেরকে আমরা নির্বাচিত করব, তাদের কোয়ালিটি। ধন্যবাদ। এবার একটু আসতে চাই ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে, যেটি বলছিলেন ডক্টর এনামুল হক, যে জবাবদিহিতার বিষয়টি, এই অন্তর্বর্তীকালীন সরকার
এই দেশের অর্থনীতিকে বা বিনিয়োগ ত্বরান্বিত করার ক্ষেত্রে বা অর্থনীতিকে একটি শক্তপোক্ত অবস্থানে দাঁড় করবার ক্ষেত্রে বা গতি আনবার ক্ষেত্রে বারবার আপনাদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায় থেকে, বিশেষ করে আপনারা যারা গবেষণার সাথে আছেন, তারা বিভিন্ন সময় তাগিদ দিয়েছেন জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা। সেই ক্ষেত্রে এই সরকার কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে বলে মনে করেন আপনি? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সুশাসনের জায়গাটিতে সরকার, বিশেষ করে আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংকের জায়গাটিতে উল্লেখযোগ্য বেশ কিছু পদক্ষেপ আমরা নিতে দেখেছি। আমরা জানি যে ব্যাংকিং খাতে যে ব্যাপকভাবে ধস নেমেছিল এবং সেখান থেকে এখনো পুরোপুরি পুনরুদ্ধার হয়নি, সেইখান থেকে উদ্ধারের লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ডগুলোতে পরিবর্তন আনা হয়েছে ব্যাপকভাবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে। যে সমস্ত ব্যাংকগুলো দুর্বল, এই সমস্ত ব্যাংকগুলোকে এই মুহূর্তে মার্জ করে, ইসলামিক কিছু ব্যাংকগুলোকে মার্জ করে একটি ব্যাংক তৈরির প্রচেষ্টা চলছে। সম্ভবত আগামী কিছুদিনের ভিতরে এই সংক্রান্ত কার্যক্রম আমরা দেখব। একই সাথে আমরা বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে যে একটা বড় পতন দেখছিলাম, টাকার বিনিময় হার যেভাবে পতন হচ্ছিল, সেই জায়গা থেকে একটি জায়গায় স্থিতিশীল রাখা এবং ঘুরে দাঁড়ানো, এবং এই মুহূর্তে নতুন করে আবার রিজার্ভের শক্তি বাড়ছে, এই জায়গাগুলো আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। অন্যদিকে আমাদের এনবিআর এর যে ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুটি পৃথক প্রতিষ্ঠান সৃষ্টি করা এবং আগামী দিনগুলোতে এটির অপারেশন নেওয়া, এটিও আমার কাছে একটি ইতিবাচক উদ্যোগ মনে হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো যে জবাবদিহিতার ক্ষেত্রে এই সরকারের কার্যক্রম যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে এই সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন পরবর্তীকালে যাতে একটি জবাবদিহিমূলক একটি সরকার, একটি পার্লামেন্ট তৈরি হয় এবং জবাবদিহিমূলক একটি যেন সরকার কাঠামো তৈরি হয়। সেই জায়গাটির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টারি সিস্টেমে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর ভিতরে রয়েছে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি না থাকা, স্ট্যান্ডিং কমিটিগুলোর চেয়ার যাতে বিরোধী দলীয় প্রধান হতে পারেন সেটি নিশ্চিত করা, ফ্লোর ক্রসিং করার সুযোগ করে দেওয়া, আদার দেন যে কনস্টিটিউশনাল রিফর্ম ছাড়া সেটি। দ্বিপক্ষের ব্যাপারে যদিও বলা হয়েছে, কিন্তু আমরা সিপিডির পক্ষ থেকে ঠিক দ্বিপক্ষের সাথে একমত নই। আমরা মনে করি যে এক কক্ষ বিশিষ্ট এখন যেটা রয়েছে সেটারই দুর্বলতা কাটিয়ে এটাকে জবাবদিহিমূলক একটি কাঠামোতে নিয়ে যাওয়ার পুরো সুযোগ রয়েছে, এবং যে ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি হলে সেটি সম্ভব। উপরন্তু জুডিশিয়ারির ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, লোকাল গভর্নমেন্ট ফাইন্যান্সগুলোকে বৃদ্ধি করার জন্য তাদের রেভিনিউ কালেকশনের অথরিটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে, এবং একই সাথে এক্সিকিউটিভ এজেন্সিগুলোর ভিতরে আরো বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত নিয়োগগুলো, সেই নিয়োগগুলো যাতে আরো যথাযথভাবে হয় সেই জন্য বিভিন্ন ধরনের মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই উদ্যোগগুলো আমার কাছে মনে হয় যে ইতিবাচক। এখন দেখবার বিষয় হচ্ছে যে জুলাই কনভেনশন যেটি বা জুলাই চার্টার বলা হচ্ছে যেটিকে, সেটি আসলে কিভাবে এখন স্বাক্ষরিত হয়। আমার কাছে মনে হয় যে 2-1টি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে এখনো অমীমাংসিত রয়েছে, সেই বিষয়গুলোকে ছেড়ে দিয়েই আসলে জুলাই চার্টারটি যে সমস্ত জায়গাগুলো বৃহত্তর ঐক্যমত্য হয়েছে সেটিতেই আলোকে আসলে স্বাক্ষর করে এই জুলাই চার্টার জনিত কার্যক্রমগুলো শেষ করা দরকার। কারণ এটা এমন দীর্ঘায়িত হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তা এবং আরেক ধরনের অস্থিরতা তৈরি করছে। আমার কাছে মনে হয় যে জুলাই চার্টার জনিত কার্যক্রমগুলো শেষ করে জবাবদিহিতামূলকে যে কাঠামোটি সামনে নিয়ে আসা যাবে, এটি দিয়ে হয়তো পরবর্তী নির্বাচন এবং নির্বাচন পরবর্তীকালে যে সরকার আসবে, যে সংসদ আসবে, তারা তাদের নতুন কার্যক্রম শুরু করতে পারবে, এবং জুলাই চার্টারের কাজটি যত দ্রুত শেষ হবে তত দ্রুত নির্বাচন কেন্দ্রিক কার্যক্রমে পুরো কনসেন্ট্রেশন দেয়া যাবে। আমি যেটি মনে করি, জবাবদিহিতার একটা বড় জায়গা থাকবে হলো রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বা স্বচ্ছতার জায়গাটি। আমরা প্রত্যাশা করব, যেটি আমি আগে আপনাকে বলেছি, যে ইলেকশন ফান্ডিং বা ইলেকশনে যে অর্থের ব্যবহার, এই জায়গাটির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এমন কিছু মনিটরিং মেকানিজম তারা যাতে বের করে, যাতে ইলেকশন ফান্ডগুলোকে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়, কার কাছ থেকে কোথায় যাচ্ছে, কোন অ্যাকাউন্ট থেকে কোথায় ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো যাতে আরো প্রপারলি যাতে এগুলো মনিটর করা যায়, কে ফান্ড দিচ্ছে, কোথা থেকে ফান্ড আসছে। অনেক আশঙ্কা রয়েছে বিদেশ থেকেও প্রচুর ফান্ড এই সময়কালে ইনফরমালি ঢুকতে পারে।
এবং সেরকম একটা আশঙ্কা হলে ইলেকশনের রেজাল্টের ক্ষেত্রে সেটা বড় নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং সেটি দেখবার বিষয় রয়েছে। আর একটি যেটি থাকবে সেটি হলো ইলেকশন পরবর্তীকালে নিয়ম হচ্ছে এমপিরা তাদের আয় ব্যয়ের হিসেব জমা দেন। এই জায়গাটিকেও আমরা মনে করি যে স্বচ্ছ হবার প্রয়োজন রয়েছে, এবং সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে ইলেকশন কমিশন এই জায়গাটির ক্ষেত্রে প্রপার কিছু মেকানিজম ডেভেলপ করা, যাতে প্রার্থীরা যে সমস্ত হিসেব জমা দিবেন, অতীতে আমরা দেখেছি যে সমস্ত হিসাব জমা দিতেন সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় সন্দেহ ছিল যে এগুলো আদতেই এই হিসেবগুলো সঠিক কিনা, অধিকাংশ ক্ষেত্রে সঠিক না এই অনুমান ছিল সাধারণ মানুষের ভিতরে। সুতরাং এই হিসেবগুলো যাতে এমপি পদে যারা নির্বাচন করবেন তাদের হিসেবগুলো যাতে স্বচ্ছ হয়, প্রয়োজন বোধে সেগুলো যাতে অডিট করতে পারে কমিশন যথাযথ কর্তৃপক্ষের সহায়তা নিয়ে, ওই রকম কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ। মোট কথা আমার কাছে মনে হয় যে এই সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে যতটুকু যা আছে সেটির চেয়েও আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা, এবং ইলেকশন পরবর্তীকালে যারা সরকারে আসবেন, বিরোধী দলে থাকবেন, তাদের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটি বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ জনাব গোলাম মোয়াজ্জেম। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর ফিরব আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আলোচনায়। আমি এবার আলোচনাটা শুরু করতে চাই ডক্টর এ কে এনামুল হক আপনাকে দিয়ে। এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, 1 বছর গড়িয়েছে, সামনে নির্বাচন, এখন এই সরকার দায়িত্ব নেবার শুরুতে কিন্তু কতগুলো কথা বলেছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। আপনি দেখবেন যে এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন যেগুলো করেছিল, সেখান থেকে অর্থনীতি এবং দেশের রাজনীতি সেগুলো সংস্কারের ক্ষেত্রে, বিশেষ করে অর্থনীতি কথা বলেছে যে সংস্কার তারাগুলো করতে চায়। কিছু সংস্কার তারা শুরু করবে, আর কিছু সংস্কারের ফুটপ্রিন্ট তারা রেখে যাবে। সেগুলোর কি কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন, বা কোন ধরনের ফুটপ্রিন্টটা রেখে যাওয়া এই সরকারের জন্য জরুরি, যেগুলো আগামী সরকার হয়তো সেইটাকে গতিতে বা সেইভাবে এগোতে পারে? কিছু কিছু জিনিস, যেমন সরকারের যে পরিবর্তনগুলো ডক্টর মোয়াজ্জেম বললেন, সেটা হচ্ছে 1 নম্বর মেজর পরিবর্তনে আমাদের এনবিআর এর একটা স্ট্রাকচার পরিবর্তন। এটাতে আপনারা জানেন যে এনবিআর এর যারা কর্মচারীরা ছিল তারা কিন্তু খুশি হয় নাই, এবং সুতরাং এটা যেন আবার ফেরত না আসে, এটা একটা চাপ থাকবে। দ্বিতীয় জিনিস যদি চিন্তা করেন, দুর্নীতি দমন কমিশনের শক্তি যেন ঠিক থাকে, কারণ এটা ইম্পর্টেন্ট আমাদের সমাজে করাপশন তৈরি করার জন্য। আমাদের অনেকগুলো ক্ষেত্রে পুলিশ রিফর্মের কিছুটা পদক্ষেপ আসছে, সেটা যেন কন্টিনিউ করে, পুলিশ যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। সো এগুলো কিছু কিছু ফুটপ্রিন্ট তাদের তৈরি করা আছে। ব্যাংকিং সেক্টরে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে তৈরি করা, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 2 জায়গা থেকে আসবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আসবে, যাদের উদ্দেশ্য হবে ব্যাংকিং সেক্টরে শেয়ার হোল্ডারদেরকে রক্ষা করা, আর বাংলাদেশ ব্যাংক থেকে আসবে, যাদের উদ্দেশ্য হবে ডিপোজিটারের স্বার্থ রক্ষা করা। এই দুটোকে চিন্তা করে যোগ্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রেখে যাওয়া, এই প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে দে শুড কন্টিনিউ। আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ আরও কয়েক গুণ বেড়ে গেছে এই কারণে যে ট্রাম্প আসার পরে পৃথিবী এখন টপসি টার্ভি, চারিদিকে পরিবর্তন আসছে, এবং প্রতিদিনই প্রত্যেকটা সরকার খালি চিন্তা করছে নেক্সট কি আসছে। গতকালকে দেখেন ওষুধ শিল্পে এসে গেছে 100% ট্যারিফ, তার মানে আমরাও এফেক্টেড হব। সুতরাং এই সমস্ত নতুন দিক যখন আসবে, এগুলো খুব ইম্পর্টেন্ট দিক আমি যেটা মনে করি, এবং এটাকে নেভিগেট করা সরকারের একটা, আগামী সরকারের একটা বিশাল দায়িত্ব হবে। আরেকটা বিশাল দায়িত্ব হবে আমার মতে, সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। যে পরিমাণ লোক বেকার, আপনারা বিভিন্ন স্টাডিতে দেখছেন 2.2 মিলিয়ন বলা হয়, আমার হিসাবে রাফলি 4 মিলিয়ন জব তৈরি করা ইটস নট ইজি। এবং এটা তৈরি করা, প্ল্যান তৈরি করা, বোঝা যে আমি এভাবে করব, এটা যে করা ইম্পসিবল তা না, কিন্তু এটা করার জন্য এক ধরনের কি বলা যাবে চিন্তা ভাবনা করা। তৃতীয় যে জিনিসটা আমি মনে করি, আমরা এখনও যেভাবে চলি, এইভাবে চললে বাংলাদেশ মধ্যম সারির দেশ হবে না। কেন হবে না? দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমরা এখনও সমস্যা হলে সমস্যাকে সমাধানের চেষ্টা করি।
একটা উন্নত দেশ হতে গেলে আপনি সমস্যার আগে চিন্তা করবেন। ট্রাম্প আজকে যেগুলো করছে সে 10 বছর আগের চিন্তা করে কাজটা করছে। সো আমাদের এই চিন্তার দিক থেকে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। আমরা এটা এখনও করছি না, এবং এটা না করাতে আমাদের প্ল্যানগুলো হচ্ছে রিঅ্যাকশনারি, এক ধরনের ঘটনা ঘটলে পরে চিন্তা করি কীভাবে সলভ করব। তৃতীয় যে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় আমাদের জন্য দরকার, সেটা হচ্ছে সরকার যেন এই প্ল্যানিং করতে গিয়ে বিশেষজ্ঞের সাহায্য নেয়। মানে আমরা খুব সাধারণভাবে যে কোনো লোক বুদ্ধি দিচ্ছে এবং আমরা মনে করছি এটাই শ্রেষ্ঠ বুদ্ধি। আসলে এগুলো রিসার্চ বেসড হওয়া উচিত, এবং এই জায়গায় আমাদের সামাজিকভাবে এক ধরনের কি বিমুখ আছে। আমরা মনে করি না রিসার্চারদের কাছে যাওয়া উচিত, আমরা মনে করি সবাই আমরা সব জানি। এই ধরনের পদ্ধতিগত চিন্তা থেকে সরে আসা উচিত, এবং এটা ইম্পর্টেন্ট। লাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আগামীতে যেটা হচ্ছে বাংলাদেশে দেখেন এখন পপুলেশন এইজিং, আমরা প্রায় 7% রাফলি বয়স্ক লোক। এটা আগামী 10 বছরে 10%-এর উপরে চলে যাবে। 10% বয়স্ক লোক থাকলে তাদের সবার জন্য পেনশন ব্যবস্থাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তা না হলে কি হবে, রাস্তাঘাটে আপনি বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখবেন, এটা সমাজের জন্য ভালো হবে না। সুতরাং এইগুলোকে চিন্তা করে নতুন করে সরকারকে চিন্তা করা উচিত। আর রিমেম্বার, টানাপোড়েন আগামী 10 বছর চলবে রাশিয়া, চায়না এবং ইউএসের সাথে। এই টানাপোড়েনের মধ্যে সরকারকে স্টিয়ার করা, ফাইন্যান্সিয়াল সিস্টেমকে স্টিয়ার করা, যে আমার কিছু অংশ শুধু চায়নার সাথে থাকবে, আমার কিছু অংশ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকবে, এই যে প্ল্যানিং, এইগুলো আগামী সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় না এই আলোচনাগুলো আমরা অফিসিয়ালি কোথাও করছি অথবা আনঅফিসিয়ালি কোথাও করছি। দ্যাট ইজ এ মেজর চ্যালেঞ্জ আগামী সরকারের জন্য। এই যে চ্যালেঞ্জ আপনি যেগুলো বলছেন, আমরা রাজনৈতিক সরকারের সময় দেখি আন্তর্জাতিক অঙ্গনে এক এক দল এক এক দিকে ঝুঁকে পড়ে, কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, বিশ্বব্যাপী তিনি সমাদৃত। এই সময়ও কি সেই চিন্তাটি প্রপারলি হচ্ছে? এবং এই সরকারের তো কোনো রাজনৈতিক ইচ্ছা, অভিলাষ বা এজেন্ডা নাই। এই সরকার তো চাইলে কতগুলো দিক নির্দেশনা বা পথরেখা তৈরি করে যেতে পারে। আপনি যে যে বিষয়গুলো বলছিলেন, যে কর্মসংস্থান বা এইজিং যে পার্সেন্টেজটা যেটা বেড়ে যাচ্ছে, সেটিকে একটি সামাজিক একটি কাঠামোর ভিতরে এনে তার একটি রূপরেখা তৈরি করে রেখে যাওয়া, সেটিকে এই সরকার করতে পারছে? আমার মনে হয় না এইভাবে করতে পারছে। বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সরকারও তো ফায়ার ফাইটিং করছে। আপনি ঢাকা শহরে যদি চিন্তা করেন, গত 1 বছরে 100-1000-এর কাছাকাছি আন্দোলন দমাতে হয়েছে। সো আমরা আসলে বর্তমান প্রবলেম নিয়ে চিন্তিত। আমি বলছি যে একটা সরকারকে, আমাদের মতো দেশে এখন সরকারের চিন্তাভাবনা 2 ভাগে ভাগ করা উচিত। একটা হচ্ছে বর্তমান গ্রুপ, আরেকটা হচ্ছে ভবিষ্যৎকে, ইকোনমিকে কোথায় নেব। আমরা যদি ভবিষ্যতে ইকোনমিকে একটা নির্দিষ্ট জায়গায় না নেই, একটা সহজ মধ্যম আয়ের দেশে আমরা হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি। যদি আমি ওদিকে যাই, তাহলে মাথায় রাখতে হবে আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাবে। আমরা অনেক বেশি কি বলে যে ঝুঁকিতে পড়বো যদি মূল্যস্ফীতি বাড়ে। একসময় কিন্তু বাংলাদেশে মূল্যস্ফীতি 15%-16% ছিল, কিন্তু আমাদের ঝুঁকি ছিল না। কেন ঝুঁকি ছিল না? সবার বাড়ির পাশে 2-একটা সবজি হতো, 2টা মুরগি ছিল, গাভী ছিল। এখন তো তা নাই, এখন আমরা মার্কেট নির্ভর। তো মার্কেট নির্ভর অর্থনীতিতে যদি আপনি এগুলোকে চিন্তাভাবনা না করেন, মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে মানুষ চিৎকার করবে। আগামী সরকারগুলোকে এগুলো প্ল্যানফুলি করতে হবে। মূল্যস্ফীতি আপনি একদিনে সমাধান করতে পারবেন না। ধন্যবাদ। আমরা একটু গোলাম মোয়াজ্জেম আপনার কাছে যেতে চাই। এই যে সরকার নানানমুখী উদ্যোগের কথা আপনি বলছিলেন, যে অর্থনীতিতে গতি ফেরাতে বা সুশাসন বা জবাবদিহিতা আনবার ক্ষেত্রে নানানমুখী উদ্যোগ নিয়েছে, চেষ্টা করছে, কিন্তু তার কি কোনো ফুটপ্রিন্ট বা ভবিষ্যৎ যারা সরকার বা নির্বাচিত সরকার আসলে যাতে এই একই তালে চলতে পারে, বা এই সরকার যে বিষয়গুলোকে খুব শক্তভাবে ধরেছে সেই হাল আগামী সরকার যাতে ধরে রাখে, এমন কি কোনো রূপরেখা রেখে যেতে পারছে কিনা, আপনার মূল্যায়ন কি? দেখুন, প্রথমত আমাদের একটা জিনিস স্বীকার করতে হবে যে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের জায়গাতে আমরা এখনো অনেক দুর্বল। এরকম একটি জায়গায় অনেক হাই ভ্যালু, হাই কোয়ালিটির রিফর্ম আপনি প্রত্যাশা করতে পারেন, কাগজপত্রে লিখে যেতে পারেন, কিন্তু সেটা সরকারগুলো বাস্তবায়ন করবে এটা আপনি ধরে নিতে পারেন যে এর অধিকাংশটি হয়তো সম্ভব না।
এই ধরনের সংস্কারগুলো আসলে হতে হয় ধারাবাহিকভাবে ধীরে ধীরে। তো আমরা যেগুলো তারা রেখে যাচ্ছেন সেগুলো সব মিলবে এটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু সেটার আলোকে যাতে আগামী সরকারগুলো ধীরে ধীরে কাজ করেন, অনুবর্তী হন, সেটাই প্রত্যাশা। এবং সেই জায়গাটির ক্ষেত্রে প্রথম যেটি প্রত্যাশা থাকবে যে তারা যেটি ইলেকশন ম্যানিফেস্টো দেবেন, সেই ইলেকশন ম্যানিফেস্টোতে যাতে এই বিভিন্ন ধরনের যে সংস্কারের জন্য যে কমিশনগুলো হয়েছে 12 থেকে 13টি, এই কমিশনগুলোর রিপোর্ট থেকে তারা যাতে উল্লেখযোগ্য সুপারিশগুলো তারা গ্রহণ করেন। এক্ষেত্রে তারা হয়তো তাদের মতো করে করবেন, কিন্তু আমরা চাইবো অর্থনৈতিক, শ্রমিক সংক্রান্ত ক্ষেত্রে, বাজেট রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে, পুঁজিবাজার সংস্কারের ক্ষেত্রে, অথবা নারী উন্নয়নের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের স্থানীয় সরকার শক্তিশালীকরণের ক্ষেত্রে যে উদ্যোগগুলো, এগুলো তারা যাতে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করেন, এটি হচ্ছে প্রথম প্রত্যাশা। দ্বিতীয় যেটি প্রত্যাশা থাকবে, এখনই তারা যাতে ইলেকশন পরবর্তীকালে তারা যে ধরনের ক্যাবিনেট করবেন সেই ক্যাবিনেটের কিছু ইঙ্গিত তারা যাতে এখনই দেন, অর্থাৎ তাহলে মানুষ এখনই জানতে পারবেন যে হ্যাঁ, কে কোন ধরনের মন্ত্রণালয় বা কোন ধরনের জায়গাগুলোতে আসছে। একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা থাকবে যে বিরোধী দলে যারা থাকবেন তারা যাতে ছায়া সংসদ গঠন করেন এবং তারা তাদের যাতে ছায়া মন্ত্রিত্ব বিষয়গুলো ধারণ করেন। সুতরাং যারা মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে বিরোধী দলে আসবেন, তারা যদি তাদের মতো করেও যদি তারা বিরোধী দলে গেলে তারা কিভাবে কাজ করবেন সংসদের বাইরে, সেই বিষয়গুলো যদি তারা জানান, তাহলে জনগণের ভিতরে কিন্তু এক ধরনের আস্থা তৈরি হবে, এই পার্টিগুলো কিভাবে আগামী দিনে কাজ করতে চাচ্ছে সেটি তারা ধারণা করতে পারবে। খন্দকার গোলাম মজিব, সেটি রাজনৈতিক বিষয়, রাজনৈতিক জায়গা থেকে হয়তো তারা রাজনৈতিক দলগুলো সেটা করবে, কিন্তু এক্ষেত্রে আপনি যে প্রত্যাশাগুলো কথা বলছিলেন সেক্ষেত্রে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই রাজনৈতিক দলগুলোকে এ ধরনের কর্মকাণ্ড বা এ ধরনের পরিকল্পনা বা তাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো, সেখানটাতে অর্থনীতিকে শক্তপোক্ত করবার জন্য বা অর্থনীতির যে সমস্যা আছে সেগুলোকে কোনোভাবে শক্ত করা যাবে বা সুদৃঢ় করা যাবে, এরকম কোনো কিছু ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনি আশা করেন কিনা? আমার মনে হয় যে প্রথম যে দাবিটি ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে মেসেজ দেওয়া দরকার যে পলিসি কন্টিনিউইটি, এই সরকারের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিয়েছেন এগুলোর যাতে ব্যত্যয় না হয়। ইতিমধ্যেই আমরা ভয় পাচ্ছি এমন কিছু উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে যেটি মনে হচ্ছে যে রাজনৈতিক চাপে এগুলো নেওয়া হয়েছে। সুতরাং একটি যেটা প্রত্যাশা থাকবে যে ভালো উদ্যোগগুলো এই সরকার নিচ্ছেন, যেমন ব্যাংকের বোর্ড সংস্কার করা এবং এই ধরনের জায়গাগুলোতে যাতে আবার নতুন করে রাজনৈতিক বিবেচনা যাতে বোর্ডের কোনো পরিবর্তন না আসে, ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা, এই যে উদ্যোগটি এই সরকার শুরু করছেন এটি যাতে আবার পরবর্তী সরকার এসে আবার যাতে নতুন করে ব্যাংক দেওয়ার উদ্যোগের দিকে তারা যাতে আবার না যান। বিদ্যুৎ কেন্দ্র দেবার ক্ষেত্রে আগের সরকার যে বিস্ফোরণ করেছেন সেই জায়গা থেকে সরে এসে এই সরকার যাতে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধারাবাহিকভাবে বন্ধ করে নবায়নযোগ্য বিদ্যুৎ দিয়ে সেই জায়গাগুলো যাতে রিপ্লেস করে, সেই ধরনের উদ্যোগ করা। সুতরাং ব্যবসায়ীদের দিক থেকে যাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক হয় এবং তারা যাতে তাদের প্রত্যাশাগুলো নতুন সরকারকে জানান। বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে এর কারণে যে ধরনের চ্যালেঞ্জগুলো আসতে যাচ্ছে এবং তার জন্য তাদের কাছে কি প্রত্যাশা, কি চান তারা নতুন সরকারের কাছে, সেই প্রত্যাশার জায়গাগুলো তারা যাতে নতুন সরকারকে জানান বা নতুন এই রাজনৈতিক দলগুলোর সাথে যাতে বসেন। আমার কাছে মনে হয় যে আগামী 5-6 মাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইবো যে এক ধরনের বাইল্যাটারাল লেভেলে দুই পক্ষেই যাতে দুই পক্ষের সাথে বসেন, রাজনৈতিক দলগুলোও যাতে ব্যবসায়ীদেরকে ডাকেন, ব্যবসায়ীরাও যাতে রাজনৈতিক দলগুলোকে তাদের কাছে ডাকেন এবং উভয়ের প্রত্যাশাগুলো জানান এবং উভয় রাজনৈতিক দলগুলো তাদের সীমিতিগুলো জানান বা তাদের অভিলাষগুলো জানান, তারা কি করতে চান কি করতে পারবেন না সেটিও তারা যাতে সুস্পষ্টভাবে জানান। এরকম হলে নির্বাচন পরবর্তীকালে আমরা একটি আস্থার পরিবেশ পাবো যেটাতে ব্যবসায়ীরা অন্তত ভবিষ্যতের জন্য বিনিয়োগের ক্ষেত্রে একটি ইতিবাচক মনোভাব দেখাবেন। ধন্যবাদ ডক্টর গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ ডক্টর এনামুল হক, আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এখানটাতেই। আলোচনা শেষ করবার আগে এই যে অর্থনৈতিক যে দুশ্চিন্তা বা দুরবস্থা বা সংকটের কথা এখন বলছে সেটি যাতে আর দীর্ঘায়িত না হয়, আগামী নির্বাচন কেন্দ্রিক অর্থনীতি যাতে আরও সুদৃঢ় হয় এবং পরবর্তী সরকার এই বর্তমান সরকার যে নানান সংস্কার নিয়েছে এবং নানান ধরনের কর্মযজ্ঞ বা রূপকল্প রেখে যাচ্ছে সেটি যাতে ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রাখে সেই প্রত্যাশার কথা বলেছে।
বলেছেন অতিথিরা, এবং আমাদের অতিথিদের যে প্রত্যাশা সেটি আগামীতে সরকার, ব্যবসায়ী, রাজনীতিক সবাই সেইভাবে একসাথে কাজ করবেন সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি সুলতান মাহমুদ।